বন্ধ করা হবে ভূমি সেবায় দুর্নীতি, জনগণের দোরগোড়ায় সহজ প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। জুলাই আগস্টের মধ্যে সকল গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালা জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অপরাধ অনুযায়ী সাংবাদিকের বিচার বললেন উপদেষ্টা। হামের প্রকোপ বাড়ছেই, 3 জেলায় আরো 6 শিশুর মৃত্যু। সরকারি হাসপাতালে আলাদা কেবিন ও ওয়ার্ড রাখা নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে মেলার কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা, মোকদ্দমা, দালাল চক্র, দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে। এবারে ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা চলছে। জুলাই আগস্টের মধ্যে সকলের জন্য গ্রহণযোগ্য নীতিমালা তৈরির আশ্বাস দেন তিনি। বর্তমান সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, পূর্ণাঙ্গ আইন হলে র্যাব এক অর্থে থাকছে না। নতুন আইনে র্যাবের নামও পরিবর্তন হবে বলে জানান তিনি। বলেন, নানা ধরনের সন্ত্রাস মোকাবেলায় এই বাহিনীর ভূমিকা রয়েছে। তাছাড়া রাষ্ট্রের একটি এলিট বাহিনী থাকার দরকার বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফেরত আসলে ন্যায় বিচার পাবেন, বিচার বহির্ভূত কিছু হবে না। আর সাংবাদিকদের অপরাধ অনুযায়ী বিচারের আশ্বাস দেন তিনি। এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যারা অপসাংবাদিকতা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইন না থাকায় ভিন্ন আইনে মামলা হয়েছে। তবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ন্যায় বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে সরকার। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। অগ্রগতি হচ্ছে এই যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন। সচিবালয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা
বেশি আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরো বেশি উৎসব। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। এবছর চাহিদার চেয়ে অনেক বেশি কোরবানি পশু মজুদ আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে প্রায় 1,23,34,000 কোরবানির পশু আছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, চোরাই পথে কোরবানির পশু আসা বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে 1,02,00,000 মতো কোরবানির পশুর চাহিদা রয়েছে। প্রায় 22 লাখ পশু উদ্ধৃত থাকায় পাশের দেশ থেকে গবাদি পশু আনার কোনো প্রয়োজন নেই বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে প্রাণী সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পদ্মা ও তিস্তা নিয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত আসছে, বাজেটের পর প্রকল্প চালু হবে। হাম ও উপসর্গে সিলেটে 3, বরিশালে 2 ও ময়মনসিংহে আরও 1 শিশুর মৃত্যু হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাম ও রুবেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও 3 শিশুর মৃত্যু হচ্ছে। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হাম ও রুবেলা জনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মারা যাওয়া 3 শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইশিতা কাদের মারা গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার সদরের সুমিতা এবং সিলেট সদরের লাবিবা মারা গেছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 92 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 8 বছরের ছেলে ইশরাত। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 34 শিশুর মৃত্যু হলো। এছাড়া হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 34 শিশু। অস্ট্রেলিয়ায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত 47 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর একজনের বয়স 12 বছর এবং অন্যজনের বয়স মাত্র 5 বছর। স্থানীয় প্রশাসন জানিয়েছে দুজনই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল। সোমবার সন্ধ্যায় ক্যাম্পবেল টাউন এলাকায় নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী ওই ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার 46 বছর বয়সী স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে তাদের শরীরে ভয়াবহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করলেও কোনো আগ্নেয়াস্ত্রের সন্ধান পায়নি। নিহতদের পরিচয় সুরক্ষিত রাখতে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে একটি ইসলামিক সেন্টারে গোলাগুলির ঘটনায় 2 সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার জোহরের নামাজের কিছু আগে ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টার অব সান দিয়াগোতে এই গোলাগুলি ঘটে। বন্দুকধারীদের গুলিতে নিহত প্রত্যেকে প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছে। এই ঘটনায় নিহত 2 বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য গুলি ছোড়েনি বলে নিশ্চিত করেছে এফবিআই। সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল এটিকে কমিউনিটির জন্য ভয়াবহ দুঃস্বপ্নের দিন বলে মন্তব্য করেছেন। এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই। ইসলামিক সেন্টারে গুলির ঘটনাকে একটি ভয়াবহ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।